আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ অসুস্থতাজনিত কারণে কোনো চরে যাওয়া হয়নি, আর এর ফলে আপনাদের সাথে কোনো চরের ভিডিও শেয়ার করাও হয়নি। তো আজকে কিছুটা সুস্থতা বোধ করাই আজকে আবার রওনা হলাম সেই চর নন্দলালপুরের উদ্দেশ্যে। আজকে আমরা বরাবরের মতোই দোহারের নারিশাঘাট থেকে নৌকাযোগে চর নন্দলালপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই নৌকা কিছুটা নদীর দিকে এগোতেই নদীতে সৃষ্ট ঢেউ এসে এই নৌকাতে বারবার ধাক্কা খাচ্ছিল, যার ফলে নৌকা একবার ডানে একবার বামে বিশাল আকারে দুলছিল। এই দোলার ফলে নৌকা মনে হচ্ছিল কখন জানি ডুবে যায়। তো এরই মধ্য দিয়ে আমাদের নৌকাটি চর নন্দলালপুরের দিকে ছুটে চলতে লাগলো। পড়ন্ত বিকেলের পড়ন্ত সূর্যের রশ্মি বিশাল ঢেউ জলরাশির উপর পড়ার সাথে সাথে অপরূপ সৌন্দর্যময় হয়ে উঠছিল। এ যেন উত্তাল নদীতে দারুণ এক রোমাঞ্চকর মুহূর্ত। তো আজকে আমি আপনাদের সাথে আরো একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে এই নারিশাঘাটে প্রতিদিন পালাক্রমে এক একজন নৌকার মাঝি থাকেন। তার মধ্যে মিজান ভাই অন্যতম। এই যে টাকা গুনছে যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের নাম আছে মিজান। ইনি হচ্ছে এই নৌকার মাঝি। ইনার বাড়িও ওই চর নন্দলালপুরে। তো আজকে আমি উনার একটি ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম। সেটা হচ্ছে কি, আমি অসুস্থ, আমার পায়ে ব্যান্ডেজ করা। নন্দলালপুর ঘাট থেকে ফেরার পথে আমি যখন তাকে বললাম যে ভাই, আমার তো এই ব্যান্ডেজ ভিজানো সম্ভব না, তখন তিনি আমাকে তার কোলে উঠিয়ে নিয়ে এই নৌকাতে উঠিয়ে নিলেন। তো আসলেই এই চরের মানুষগুলো অনেক বড় মনের হয়ে থাকে। তো এটা যদিও সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আসলে আমি আজকের এই মিজান ভাইয়ের ব্যবহারে খুবই মুগ্ধ হলাম। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এভাবে চর নন্দলালপুরে এসে পৌঁছে গেলাম। এই চরের মানুষগুলোর পা যেন কোনো একটা যান্ত্রিক গাড়ির চাকার থেকে কম না। এভাবেই তারা নিজেদের বোঝা মাথায় করে কাঁধে নিয়ে এভাবেই মাইলকে মাইল হেঁটে চলতে অভ্যস্ত তারা। বিশেষ করে বর্ষার মৌসুমে তেমন কোনো গাড়ি এই চরে পাওয়া যায় না। চরবাসীরা এভাবেই এই যে দূর দূরান্তের পথ হেঁটেই পাড়ি দেয়। শুকনা মৌসুমে এখানে লেগুনা গাড়ি এবং হুন্ডা চললেও বর্ষা মৌসুমে কিন্তু খুব একটা চলে না। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? শরীরটা ভালো আছে কাকা? এই জায়গায় কাজ করছিলেন না? এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি মূলত এক চাচা চাষাবাদ করার উপযোগী করে তোলার চেষ্টা করছে। এই যে পাশে যে পেঁপে বাগান আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি, এই পেঁপে বাগান যে চাষা করেছেন ওই চাষাই মূলত এখানে এই জায়গাটি নিয়ে চাষাবাদ যোগ্য করে তোলার চেষ্টা করছে এই জায়গাটিকে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে কিছু লাল শাক বুনে দেওয়া হয়েছে। আবার পাশাপাশি এই যে উঁচু জায়গাগুলোতে উনি চাষাবাদ করবে এবং নেট জাল দিয়ে ঘিরে দিয়েছেন, কারণ এখানে প্রচুর পরিমাণে যে গরু পালা হয়, এই গরুর আক্রমণে অনেক সময় এই যে ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে তিনি এই জায়গাটি সুন্দরভাবে ঘিরে দেওয়ার চেষ্টা করছে। এই যে আপনাদেরকে এই জায়গাটা গত কিছুদিন আগে দেখিয়েছিলাম যে বর্ষার পানিতে একবারে প্লাবিত অবস্থায় ছিল। এইগুলো কিন্তু একেবারেই পানির নিচে তলিয়েছিল। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু আমি এই যে পানির কারণে যাইতে পারি না এদিকে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি সপ্তাহখানেকের ব্যবধানে এই জায়গার পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো এখানে বিষয় হচ্ছে কি, যে বর্ষা মৌসুমটা এই জায়গাটা হঠাৎ দেখা যাচ্ছে কি আপনার একবারে তলিয়ে যায়, আবার দেখা যায় কি আবার এটা শুকিয়ে যায়। এটা এমন হতে পারে যে আপনার আগামী সপ্তাহে আসলে আবার এই জায়গাগুলো তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এই যে ঘাসগুলো জাগনা হয়ে গেছে, এখনো এই যে কাদা অবস্থায় আছে। তো মোটামুটি চরের জীবনটা হচ্ছে এমন, এটা ক্ষণিকে ক্ষণিকে এখানকার পরিবেশ প্রাকৃতিক অবস্থা পরিবর্তন হতে থাকে। দেখতে পাচ্ছেন কিছুটা পানি কমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কোনো একদিন এই যে মহিষের খাওয়া চিয়া দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এগুলো সব শুকিয়ে গেছে একবারে।
পানি অনেক অংশে কমে গেছে, ওই যে দূরে নৌকা। এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো একেবারে শুকিয়ে গেছে। এগুলো কিন্তু গত এক সপ্তাহ আগেও পানির নিচে ছিল। আর এই যে বাড়ি ঘরদোরগুলো দেখছেন, এইগুলো হচ্ছে নন্দলালপুরের শেষ সীমানা। আর নন্দলালপুর গ্রামে এখন মোটামুটি হয়তোবা গুনে হয়তোবা 50 ঘরের মতো লোক আছে। আর বেশিরভাগ মানুষ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রাম, এই সমস্ত গ্রামগুলোতে চলে গেছে। কারণ নদী ভাঙতে ভাঙতে একেবারে গ্রামের সন্নিকটে হয়ে গেছে, যার কারণে এখানকার মানুষগুলো সব দূর দূরান্তে চলে গেছে। কারণ যে কোনো মুহূর্তে নদী ভাঙার সময় অনেকে বুঝতে পারে বা অনেকে সুযোগ পায় না নদী ভাঙনের সময় তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তবে যারা চরাঞ্চলে বাস করে তারা এগুলো সবকিছু বুঝে যে কোন সময় কি পরিমাণ নদী ভাঙতে পারে, তারপর অনেক সময় বুঝে উঠতে পারে না। তো দেখতে পাচ্ছেন চরের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। এখন যেহেতু বিকালের সময়টা আসলে বেশি ভালো লাগে, কারণ বিকালে যে মৃদু ঠান্ডা শীতল বাতাস, এই প্রাণটা একেবারে শীতল হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে চরের মধ্যে একজন আসছে, কিন্তু আমরা কিন্তু সাহসে কুলাবে না, কারণ অনেক সময় একটু রিস্ক হয়ে যায়। এই যে বিশেষ করে বর্ষার পানিতে বা পানি শুকিয়ে যাওয়ার পরে এই সমস্ত জায়গাগুলো বিভিন্ন ধরনের সাপ বিচ্ছুর আবির্ভাব ঘটে। এর ফলে এই সমস্ত জায়গাগুলো অনেকটাই অনিরাপদ অবস্থায় থাকে। কিন্তু এখানকার মানুষ আসলে অনেক সাহসী হয়, যার কারণে তারা দেখতে পাচ্ছেন এই যে আরেক চাচা একেবারে ঘাসের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বন্যা দাঁড় দিয়ে। তবে আমিও ওনার পেছ যাওয়ার চেষ্টা করব। ওই পাশে দূরে নৌকা দেখতে পাচ্ছি, তাদের কাছে যাওয়ার চেষ্টা করব, যে দেখি তাদের সাথে কোনো রকম কথা বলতে পারি কিনা, যে বর্তমান অবস্থা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বর্তমান চরের অবস্থা। আমার কয়েকজন ভাই আমাকে কমেন্টের মধ্যে জানিয়েছিলেন যে ভাই বর্তমান চরের অবস্থা কি, পানির পরিমাণ কেমন, একটু একটু জানানোর জন্য। তো এই কারণেই মূলত এই ভিডিওটাই করা। আমি আপনারা জানেন আমি কিছুদিন ধরে একটু অসুস্থ। আমি চরে এসে হাঁটাহাঁটি করার আমার দ্বারা সম্ভব হয় না, এই কারণে আমি একটু চরে আপাতত কম আসি। আশা করা যায় ইনশাল্লাহ মোটামুটি 2-4-5 দিন বা এক সপ্তাহের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যাব। তখন আপনাদেরকে আমি আরো বিভিন্ন স্তরের বিষয়াদি বা বিভিন্ন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর আমি একটু চেষ্টা করবো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন উত্তরোত্তর আপনাদেরকে ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং কোনো প্রকার বিভ্রান্তিমূলক তথ্য না দিয়ে যেন সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। কারণ একটা বিষয় কি, আমি একটা বিভ্রান্তিকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা এখানে আসলেন, এসে আপনারা তার বিপরীত দেখলেন, তখন দেখা যায় কি যে আপনাদের সাথে আপনারা আমাকে ভুল বোঝাবুঝি বা যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো আমি চাই না যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, কারণ এই জায়গায় আমার কোনো স্বার্থ নাই। আর অনেক ভাই ব্রাদাররা মনে করে আমি হয়তো জমি এই যে বিভিন্ন সংক্রান্ত কথা বলি, হয়তো আমি এখানকার জমি কেনা বেচার সাথে জড়িত। আসলে ভাইজান আমি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত না। সুতরাং আমি এই যে জমি আপনি কিভাবে কিনবেন বা কার কাছ থেকে কিনবেন, কত টাকায় কিনবেন, এইগুলো আমি বলতে পারবো না, বা আমি আপনাদের সাথে এই বিষয়ে আমি কোনো সহযোগিতা করতে পারবো না। কারণ কি, আমি চরে আসি ঘুরতে এবং আপনাদের সামনে এখানকার বিভিন্ন পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি। সুতরাং এই যে কে জমি বিক্রি করে, কোন জমি খাস, কোন জমি আছে সার্ভে খতিয়ানভুক্ত, এইগুলো আমি আসলে আমার জানা নাই। সুতরাং দয়া করে এই ধরনের কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন। আর আপনারা যদি কেউ এখানে জমি জমা কিনতে চান বা এখানে কিছু করতে চান, সেক্ষেত্রে এখানে যে স্থানীয় মানুষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, 2-4 দিন ঘুরবেন, এসে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং তাদের সাথে কথা বলে যদি মনে হয় যে এখানে কিছু করা যায়, তাহলে আপনারা এখানে কিছু করার সিদ্ধান্ত নেবেন। এই জায়গাগুলো তলায় গেছিল না, এই যে আমি মোটামুটি 8-10 দিন আগে আসছিলাম, বুঝছেন, এগুলো মানে পার হওয়া যায় না। এই পাশে পুরা পানি আসছিল না, এই জায়গাও তো মনে হয় ডুবেছিল। আর এগুলো মানে সব মাছ ধরা নৌকা। এখন কি ওই নদীর সাইডে রাখে না ভাই?
এখন এদিকে রাখে না, ওই এদিক দিয়ে ডাইরেক্ট নদীতে ঢোকা যায় না? আহ, এইগুলো কি মানে নৌকার জন্য নাকি? ও, বাদ দিব। এই চরটির অবস্থান ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেলবাড়ি ইউনিয়নের চর নন্দলালপুর। দেখতেই পাচ্ছেন চরের পানি শুকিয়ে আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, মানে একেবারে যে প্লাবিত অবস্থায় ছিল সে অবস্থা বর্তমানে নাই। তা এখানে কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম, আসলে তারা মৎস্যজীবী মানুষ। তো আজকের ভিডিওতে আমি হয়তো তেমন ভালো কিছু উপস্থাপন করতে পারি নাই, শুধুমাত্র চরের যে বর্তমান অবস্থা, যে পানিতে প্লাবিত হয়ে গেছিল যে জায়গাগুলো, সব জায়গায় তো আর পানি সরে নাই। যেগুলো একটু উঁচু জায়গা সেগুলো থেকে পানি সরে গেছে, জাস্ট এইটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম আজকের ভিডিওতে। কারণ আজকে আমি এই চরে আসছিলাম, একটু সময় কম ছিল, তারপরেও আসছিলাম, অনেকদিন আসা হয় না দেখে। তো এতটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।